শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে, নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি। সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি, এমনটা জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা ঠিক করতে হবে বাংলাদেশের জনগণ ও সুশীল সমাজকে। দিল্লিতে ডিক্যাপ সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বিক্রম মিশ্রি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। পারস্পরিক শর্ত বিনিময়ের লক্ষ্যে ভারত সফরে রয়েছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে দিল্লি সাউথ ব্লকে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মতবিনিময় করেন তারা। মতবিনিময়ে উঠে আসে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গ। দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্র সচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন বিক্রম মিশ্রি। জানান, যারাই নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে তাদের সঙ্গেই কাজ করবে ভারত। We look forward to the earliest possible elections in Bangladesh, free, fair, participatory and inclusive elections, and we remain ready to deal with any government that emerges from these elections with a popular mandate. বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক, সেটাই প্রত্যাশা করে ভারত। We are only in favor of early elections in Bangladesh for an opportunity for the people of Bangladesh to express themselves, to give their mandate to a popularly elected government. We will deal with that government. We are prepared to deal with that government. শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয় নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব। This is a judicial and legal process. It requires engagement and consultations between the two governments. We are examining this issue and we look forward to working together with the Bangladesh authorities. বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে বলে জানান দেশটির পররাষ্ট্র সচিব। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার পরপরই অভিনন্দনও জানিয়েছিলেন। We have continued with working level meetings. তাহিদ মিথুন, যমুনা নিউজ। দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে দল ও দেশের জনগণ। গুম, খুন, হত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দল হিসেবে অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগেরও বিচার হবে। তারেক রহমান বলেন, ৭১-এ কোনো রাজনৈতিক দলের বিতর্কিত ভূমিকা থাকলে তার জবাব তারাই দেবে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। দিল্লি নয়, পিন্ডি নয়। প্রায় ১৭ বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮-এর নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া হয়ে ওঠেনি আর। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত, বর্তমান আর ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ। নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও। কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? জি, ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ অবধি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে, তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি। বলেন, প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে। এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ।
অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসন্ন নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। নিজের অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এই কেবল একটি পরিবারের চিত্র নয়, গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে। তাই সকল হত্যা, গুম, খুনের বিচারের দাবি জানান তিনি। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলকে দায়ী করেন তারেক রহমান। বলেন, জনগণ সুযোগ দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে। পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না, পুলিশিং করার দায়িত্ব সরকারের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর তাঁর রাজনীতি কিংবা নির্বাচনে ভূমিকা রাখা নির্ভর করে বলে জানান তারেক রহমান। আর রাজনীতি কখনো উত্তরাধিকার কিংবা পরিবার কেন্দ্রিক নয়, বরং সমর্থন ঘিরে হয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যেমনটি আপনাদের সংবাদের শুরুতে বলছিলাম যে দিল্লিতে ডিক্যাব সদস্যদের সাথে মতবিনিময় একটি অনুষ্ঠান করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, এবং তিনি সেখানে বলেছেন যে শেখ হাসিনাকে যে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ, সে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। ডিক্যাবের প্রতিনিধিদের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে ছিলেন সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম। তিনি দিল্লি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। জনাব মাসুদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যমুনার স্টুডিওতে। শেখ হাসিনাকে ফেরাতে যে বাংলাদেশের চিঠির কোনো উত্তর এত মাসেও দিল না ভারত, আজ যে পরীক্ষা নিরীক্ষার কথা বললেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সেটা কি আপনার কাছে কথার কথাই মনে হলো নাকি প্রকৃতপক্ষেই কিছু একটা হচ্ছে? কি প্রথমবারের মতো ভারতের অন্তত একটা কিছু কথা শোনা গেল, সেটা হলো যে বিক্রম মিশ্রি সেখানে বললেন যে বাংলাদেশের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের ব্যাপারে সেই ব্যাপারটা একটা আইনগত এবং বিচারের বিষয়, এবং এই বিষয়টা তো আলাপ আলোচনা হতেই পারে। তো এই জিনিসটা তো ক্লিয়ার কাট যে যদিও ওনারা একটা রিপ্লাই দিয়েছেন, এবং আপনি যেটা জানতে চাইলেন যে এটা আসলে তারা ফেরত দেবে কিনা, কারণ এটা তো এটা এখন একটা কিছু বলেছেন, কিন্তু এটার মধ্যে যে খুব যে আন্তরিকতাপূর্ণ কথা তা নয়। যেটা অন্যান্য বিষয়গুলিতে যেভাবে উনি কথা বলেছেন, শেখ হাসিনার কে ফেরত দেওয়ার প্রশ্নে ওনারা সেই রকম কোনো কিছু বা সুস্পষ্ট কিছু সেটা বলেন না। এটা সাধারণতভাবে এই ধরনের কথাবার্তাই বলা হয়ে থাকে। সুতরাং এই কথার মাধ্যমে মনে হচ্ছে না যে শেখ হাসিনাকে ইমিডিয়েটলি ভারত বাংলাদেশের কাছে ফেরত দেবে, কারণ এটার তো অনেক আইনগত প্রশ্ন যেহেতু ওনারা তুলেছেন, সুতরাং এটার আইনি নানা দিক হয়তো সেখানে বিবেচ্য বিষয় হিসেবে থাকতে পারে। সুতরাং এটা আমি মনে করি না যে এটা কোনো মানে ইমিডিয়েট কোনো মানে শেখ হাসিনা ফেরত আসবে বাংলাদেশে, সেরকম কোনো ইঙ্গিতপূর্ণ কিছু বলেছেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থানে কি আপনার কাছে কোনো বদল মনে হচ্ছে? মানে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধের যে জায়গাটা, সেখানে আশাব্যঞ্জক কিছু দেখেছেন কিনা? বরাবরই যে রকম কথাবার্তা আমরা ভারত সম্পর্কে শুনেছি, এইবার কিন্তু নির্বাচনের প্রশ্নে ওনারা অনেক বেশি সুস্পষ্ট সুনির্দিষ্টকরণ করেছে। একটা কথা তারা সুনির্দিষ্ট করেছেন যে তারা বাস্তবতাকে মেনে নিয়েছে। যেমন এখানে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন, প্রশ্নের বাইরেই উনি প্রথমে নিজেই বলেছেন যে বাংলাদেশে একটা অবাধ
সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা চান। বাংলাদেশে এরকম একটা নির্বাচন তারা দেখতে চান। তো আমরা এটা আরেকটু ইলাবোরেট জানতে চেয়েছিলাম যে এই আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা এখানে তারপরে নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতা আসে তার সঙ্গে কাজ করবে ভারত, সেটা উনি বলেছেন। তো ওইটাতে কি আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে বলছেন নাকি অন্য কিছু? তো এটা উনি বলছেন যে এই জিনিসটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের সরকার, অর্থাৎ বাংলাদেশ এটা নির্ধারণ করবে কাকে নিলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আর দ্বিতীয় যে কথাটা উনি বলেছেন যে নির্বাচনটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হলেই শুধু হবে না, এটা একটা আন্তর্জাতিক মহলের কাছে, মানে এক্সটার্নাল যারা আছে বহির্বিশ্বের কাছেও সেটা গ্রহণযোগ্য হইতে হবে। সেটা উনি ওনাদের ডিজায়ারের কথা বলেছেন। তবে লাস্ট কথাটা যিনি যেটা বললেন যে নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকেই তারা মেনে নেবেন, এটা হলো বাস্তবতা এবং তার সঙ্গে তারা কাজ করবেন। এবং উদাহরণস্বরূপ এটা বলেছে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, মানে প্রফেসর ইউনূসের, এই সরকার কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনাল মাধ্যমে এসছে, সেটা উনি আসে নাই। তো তারপরেও তারা কিন্তু বাস্তবতা মেনে নিয়েছেন। এইবারও আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটা এখন যেহেতু আওয়ামী লীগ ব্যান আছে, মানে তাদের অ্যাক্টিভিটিস ব্যান আছে, যদি আওয়ামী লীগ নাও আসে তারপরেও যদি যে ধরনের নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসে সেই সরকারের সাথে তারা যে কাজ করবে সেটা উনি ক্লিয়ার করেছেন। সেটা বোঝা গেছে। জনাব মাসুদ করিম, অনেক ধন্যবাদ আলোচনা করবার জন্য। ভালো থাকবেন আপনি। বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়। এখন কি চলছে সেটি জানবার জন্য যাচ্ছি সরাসরি, আমাদের সহকর্মী হাসান আল মারুফ অপেক্ষা করছেন। মারুফ, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা কখন নাগাদ হবে কিংবা হয়েছে কিনা, নির্বাচনী আবহ কি বলছে, সভাপতি সহসভাপতি হচ্ছেনটা কে? গ্রহণ শেষ 4টায়, তারপরে হচ্ছে ভোটের যে গণনা সেটিও শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই সেই ফলাফল পাওয়া যাবে। 6:30 নাগাদ নির্বাচন কমিশনার এখানে ব্রিফ করবেন। আমি যদি একটু বলি, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ক্যাটাগরি 2 বা ক্লাব ক্যাটাগরি থেকে যারা নির্বাচিত হতে যাচ্ছেন, ইশতিয়াক সাদেক, শাহানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মকসিদুল কামাল, ফাইজুর রহমান মিতু, মঞ্জুরুল আলম, আদনান দীপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, মোহাম্মদ নাজমুল ইসলাম ক্লাব ক্যাটাগরি থেকে তারা নির্বাচিত হতে যাচ্ছেন, এমনটাই আমি এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং ক্যাটাগরি 3 সেখানে খালেদ মাসুদ পাইলট 35 ভোটে কিন্তু ইতিমধ্যেই জয়লাভ করেছে, সেই খবরটি আমরা জানতে পেরেছি। এবং 2টি ভোট সেই ক্যাটাগরিতে বাতিল হয়েছে। এবং ক্যাটাগরি 1 থেকেও যতটুকু আমার কাছে খবর আছে, ঢাকা থেকে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিজয়ী হতে যাচ্ছেন। খুলনা থেকে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন জুলফিকার আলী খান, আব্দুর রাজ্জাক। রংপুর থেকে এই ভোটের লড়াইয়ে জিততে যাচ্ছেন হাসানুজ্জামান, বা জিতে গেছেন অলরেডি, সেই খবরটি পেয়েছি। এবং রাজশাহী থেকে মোহাম্মদ মোখলেসুর রহমান জয়ী হয়েছেন, এমনটা শোনা গেছে। হয়তো কিছুক্ষণ পরেই 6:30 নাগাদ নির্বাচন কমিশনার ব্রিফ করবেন, সেখানে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানা যাবে। এরপরে এই 25 জন পরিচালক মিলে সভাপতি নির্বাচন করবেন। সেখানেও এখন পর্যন্ত সবচেয়ে ফেভারিট জিনিস, তিনি হচ্ছেন বর্তমান বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলের নাম শোনা যাচ্ছে। এবং সহসভাপতি পদে নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদের কথা শোনা যাচ্ছে। বৃষ্টি আমরা শুনছিলাম। ধন্যবাদ মারুফ। বাধা বিপত্তি পেরিয়ে বিসিবির গঠনতন্ত্র ও জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে ক্রিকেট বোর্ড ও মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 15 ক্লাব নিয়ে আদালতের প্রথম রায়ের পর তাড়াহুড়ো করে প্রার্থীরা সরে না এলে নির্বাচন আরও সুন্দর হতে বলেও জানান তিনি। পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করায় হতাশ যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে ক্রিকেটের উন্নয়নে তাদের দক্ষতাকে কাজে লাগানোর বিষয়ে আগ্রহী সরকার। পরবর্তী নির্বাচিত বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন কমিটিতে তাদের রাখার বিষয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন FIDH এর প্রেসিডেন্ট অ্যালিস মগোয়ে। এ সময় ডক্টর ইউনূস তার প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর কথাও স্মরণ করেন।
মগুয়ে গাজার মানুষের পাশে দাঁড়াতে FIDH এর চলমান প্রচেষ্টার কথাও তুলে ধরেন এবং অধ্যাপক ইউনূসের অবিচল সংহতির প্রশংসা করেন। বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তা প্রশংসনীয়। তিনি আরও বলেন, বাংলাদেশ অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও অসাধারণ কাজ করছে। গত 15 বছরের স্বৈরশাসনের প্রেক্ষাপটে তিনি আগের প্রশাসনের সময় জোরপূর্বক গুম ও মত প্রকাশের স্বাধীনতা দমনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। দুই নেতা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বৈশ্বিক মানবাধিকার ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা করেন। ইসলামী বিশ্ব শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার মহাপরিচালক ডক্টর সালিম এম আল মালিক সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ডক্টর আল মালিক প্রফেসর ইউনূস ও তার বৈশ্বিক প্রভাব সম্পন্ন উদ্যোগগুলোর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। আর তিনি প্রধান উপদেষ্টার সংস্কার এজেন্ডা ও বাংলাদেশের রূপান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের বৃহত্তর দৃষ্টিভঙ্গির প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্ব, দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য, কার্বন নিঃসরণ শূন্য, আইসা স্কোর যুব শিক্ষা ও পরিবেশ বিষয়ক কৌশলগত কর্মসূচির কাঠামোয় অন্তর্ভুক্ত করার অনুমতিও প্রার্থনা করেন। প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা শিক্ষা ও টেকসই উন্নয়নে আইসা স্কোর ভূমিকার প্রশংসা করেন এবং যুব সমাজকে ক্ষমতায়ন ও উদ্ভাবনী সামাজিক ব্যবসা সমাধান সদস্য রাষ্ট্রগুলোতে সম্প্রসারণে ভবিষ্যৎ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার উপস্থিত ছিলেন। আসছে জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় ভোটে কোনো লুকোছাপা হচ্ছে না, বলেছেন CCAMM নাসির উদ্দিন। ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি জানান, নির্বাচনে AI, অপতথ্য আর ভুল তথ্য মোকাবেলা করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হবে। গণমাধ্যমের কাজের পরিধি সীমিত না করে স্বাধীনভাবে কাজ করতে দিলে তথ্য প্রযুক্তির অপব্যবহার, প্রপাগান্ডা এবং গুজব অনেকটাই ঠেকানো যাবে বলে মত দেন গণমাধ্যম প্রতিনিধিরা। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সুশীল সমাজ, শিক্ষাবিদ, গণমাধ্যম, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। ইসি ভবনে দ্বিতীয় দিনের সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা ইসির নীতিমালার সমালোচনা করেন। বলেন, গণমাধ্যম ইসির অংশীজন। স্বচ্ছ নির্বাচন আয়োজনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে ইসিকে। লেভেল প্লেইং ফিল্ড শুধু তফসিল ঘোষণার পরে কি কার্যকর হবে? এখন থেকে আমাদের কার্যকর করা শুরু করতে হবে। আপনার কোথায় কি মানে এই যে এখনই আপনার অনেক জায়গায় অনিয়ম হচ্ছে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সঙ্গে যদি আমি কথা না বলি তাহলে আমি স্যার কিভাবে জানবো যে তার উপরে কোনো চাপ আছে কিনা? এই বিষয়গুলো তো স্যার আপনার পক্ষে প্রতিটা কেন্দ্রে গিয়ে সম্ভব না, আপনার অফিসারদের পক্ষে গিয়েও সম্ভব না জানা। এটা জানতে পারবে একমাত্র সাংবাদিকরা। গণমাধ্যম কর্মীরা বলেন, ইসির জন্য বড় চ্যালেঞ্জ আস্থা অর্জন করা। একই সাথে তথ্য প্রযুক্তি ও AI এর অপব্যবহার রুখতে হবে তাদের। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কমিশনের কর্মকর্তাদের নিয়োগ, নির্বাচনী কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান, মনোনয়ন বাণিজ্য বন্ধ সহ বেশ কিছু পরামর্শ দেন তারা। স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। আমলাতন্ত্র আস্থাহীনতার জায়গায় চলে গেছে। ওপেনলি অনেকগুলি কথা আপনাদের বলা দরকার যে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, আপনাদের এগুলি নিয়ে ভাবার কোনো দরকার নেই। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে আমরা সেসব কেন্দ্রে সেখানে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের বিধিবিধান আছে সেটি আমাদের জন্য অনেকটা সহায়ক নয়। ভালো নির্বাচনের করার ক্ষেত্রে যারা ব্যত্যয় সৃষ্টি করছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে। ভোট গণনার সময় যত দীর্ঘ হয় তত সেই জায়গার নির্বাচনের নানান ধরনের সংকট বলেন, গুজব বলেন, বিভিন্ন কথাবার্তা তৈরি হয়। ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে, কারণ এই জায়গাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা সমূহ আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আপনারা যত দ্রুত আমাদের ইনফরমেশন দিবেন তত দ্রুত আমরা মেইন স্ট্রিমে এটা প্রচার করলে প্রোপাগান্ডাটা রোধ করা সম্ভব হবে, গুজবটা রোধ করা সম্ভব হবে। অংশগ্রহণমূলক নির্বাচন, পেশি শক্তি, হলফনামা এবং আচরণ বিধি মানার বিষয়ে কঠোর হওয়ারও পরামর্শ দেন গণমাধ্যম প্রতিনিধিরা। পেশাজীবী নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে একটা যদি আমরা কমিটি করি, তারা সার্ভেলেন্স করবে এবং সবকিছুর নজরদারি করবে। আপনি যদি ইনভলভ করেন, সম্পৃক্ত করেন তাদের,
তাহলে দায়িত্ববোধটা কিন্তু বাড়বে। ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে, এই নির্বাচন বানচাল যাতে করতে না পারে সেজন্য আরো বলিষ্ঠ করার দায়িত্ব এখন আপনাদের। আপনাদের বিশেষভাবে নজর দেওয়া দরকার ডিজিটাল স্পেসে কিভাবে করে জনমতকে প্রভাবিত করার মতন টাকা খরচ করে করা যায়, যারা যে সমস্ত পদ্ধতিতে, সেগুলো ভালো মতো দেখা দরকার। সিইসি জানান, কেবল কথার কথা নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। লেভেল প্লেইং ফিল্ড, তথ্য প্রযুক্তির অপব্যবহার, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু জানা হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। ভোটের আয়োজনে সবার সংশ্লিষ্টতা থাকে, তাই সফলতা বা ব্যর্থতার দায় কেউ এড়াতে পারেন না বলেও মনে করছে ইসি। যদি আমাদের নির্বাচন ভালো করতে হয়, কালেক্টিভলি আমাদেরকে ভালো করতে হবে, এর কোনো বিকল্প। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তাহলে ক্যাটাগরি 1 শেষ, আমরা এখন ক্যাটাগরি 2 এর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। এখানে সবচেয়ে ক্লাব এবং আমাদের যে ক্লাব যেগুলো আছে, মেট্রোপলিটন ক্লাব এবং অন্যান্য ক্লাবগুলো, সেখানে 76টি ভোট ছিল আমাদের। 76টা ভোটের মধ্যে সর্বোচ্চ 42টি ভোট কাস্ট হয়েছে একজনের জন্য। এর মধ্যে আমি ফলাফল ঘোষণা করছি। আমাদের 17 জন প্রার্থী ছিলেন, এই 17 জন প্রার্থীর ফলাফল ঘোষণা করছি। মোহাম্মদ লুৎফর রহমান, উনি 2 ভোট পেয়েছেন। ইশতিয়াক সাদেক, উনি 42 ভোট পেয়েছেন। আদনান রহমান, এবং উনি নির্বাচিত হয়েছেন। আদনান রহমান দীপন 40 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফায়াজুর রহমান 40 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আবুল বাশার 40 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমজাদ হোসেন 41 ভোট পেয়েছেন এবং তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সানিয়ান তানিম নাভিন 42 ভোট পেয়েছেন, তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এম আসানুর রহমান মল্লিক রনি, উনি 12 ভোট পেয়েছেন। মোহাম্মদ মুকসাদুল কামাল, উনি 41 ভোট পেয়েছেন, তাকেও প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। মোহাম্মদ ফাইজুর রহমান ভূঁইয়া, উনি 2 ভোট পেয়েছেন। এম নাজমুল ইসলাম, উনি 37 ভোট পেয়েছেন, ওনাকেও নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। ইফতেখার রহমান, উনি 34 ভোট পেয়েছেন, উনিকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। ফারুক আহমেদ 42 ভোট পেয়েছেন, ওনাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। মেজর ইমরোজ আহমেদ উনি 2 ভোট পেয়েছেন। মোহাম্মদ রাকিব উদ্দিন, উনি 7 ভোট পেয়েছেন। মোহাম্মদ মঞ্জুর আলম, উনি 39 ভোট পেয়েছেন, উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এবং মেহরাব আলম চৌধুরী, উনি 41 ভোট পেয়েছেন, উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এই মোট 12 জন এখানে নির্বাচিত হয়েছেন এই ক্যাটাগরিতে, 17 জনের মধ্যে হতে। এবং ক্যাটাগরি 3 সর্বশেষ, এখানে আপনারা জানেন 2 জন প্রার্থী ছিলেন। 2 জন প্রার্থীর মধ্যে 45টি ভোটে নির্বাচন হয়েছে। তো 45টি ভোটের মধ্যে হতে 43টি ভোট কাস্ট 43টি ভোট কাস্ট হয়েছে, 1টি ভোট বাতিল হয়েছে, 42টি ভোট বৈধ। এখানে দেবব্রত পাল, উনি 60টি ভোট পেয়েছেন এবং খালেদ মাসুদ পাইলট, উনি 35টি ভোট পেয়েছেন। এখানে খালেদ মাসুদ পাইলটকে নির্বাচিত হিসাবে বেসরকারিভাবে ঘোষণা করা হলো এবং 1টি ভোট গণনা থেকে বাদ দেওয়া হয়েছে। আর আরও 2 জন প্রতিনিধি, আপনারা জানেন আমরা 23টি প্রতিনিধির নাম বললাম নির্বাচিত যারা, এবং আমাদের বিসিবির যে গঠনতন্ত্র অনুসারে দুইটি পরিচালক পদ আসবে হচ্ছে এনএসসি মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদ। আমরা ক্রীড়া পরিষদ থেকে 2 জনের মনোনয়ন পেয়েছি, জনাব এম ইসহাক হাসান এবং জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তো তাদেরকেও এই পরিচালক হিসেবে তাদেরকেও বেসরকারিভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা। এই হচ্ছে আমাদের প্রাথমিক ফলাফলের মানে যা ছিল আমরা জানিয়ে দিলাম। এইটাও আমাদের কাছে আছে, আমরা হয়তো বা ওইখানে এইখানে আমরা বলেছি যে 156টা ভোটের মধ্যে 115টা ভোট কাস্ট হয়েছে। ক্যাটাগরি 1-এ আমরা 30টা ভোটের মধ্যে অর্থাৎ 30টা কাস্ট হয়েছে, সেখানে 11টি সরাসরি এবং 19টি হচ্ছে ই ভোটের মাধ্যমে। ক্যাটাগরি 2-এ 42টি ভোট কাস্ট হয়েছে, এখানে সরাসরি কাস্ট হয়েছে 60টি এবং
ই ভোটের মাধ্যমে হয়েছে 35টি, ক্যাটাগরি 3-এ 45টির মধ্যে 43টি ভোট কাস্ট হয়েছে, আর সরাসরি হয়েছে 39টি, সবচেয়ে বেশি এখানে 39টি ভোট সরাসরি কাস্ট হয়েছে এবং ই ভোটের মাধ্যমে হয়েছে মাত্র 4টি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, এই ভোটটা আসলে নেওয়া হয়েছে কবে? বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের। অধ্যাদেশ জারি করে ইসিকে গণভোট আয়োজনের নির্দেশ দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, সংসদ নির্বাচনের সাথে গণভোট হলে নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টা এড়িয়ে যাওয়া সম্ভব। এছাড়া সমমনা দলের নেতারা বলেছেন, গণভোট নিয়ে বিএনপির ছাড় দেওয়ার মানসিকতা রাজনীতিতে বিশ্বাসের ব্যবধান কমিয়েছে। এদিকে বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের সামরিক খাত, আইসিটি খাত সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একেনশি। এখনো পর্যন্ত রয়ে গেছে, শুধুমাত্র হাসিনা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের 4 মাস আগে জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচনের গুণমান সম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করা চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক যুব ঐক্য। পুলিশের নিরাপত্তার প্রশ্ন আলোচনায় উত্তাপ ছড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ নিয়ে। প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের অব্যাহতি দেওয়ার দাবি তোলেন কেউ কেউ। গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে, অন্যথায় এই গাদ্দার উপদেষ্টারা তারা তো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তারা তো ষড়যন্ত্র করতে পারে, চক্রান্ত করতে পারে। এই সরকারের নেতৃত্বে যদি আগামী নির্বাচন করতে হয়, তাহলে উচিত হবে আগামী 7 দিনের মধ্যে যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তাদেরকে অনুরোধ করা অব্যাহতি নেবার জন্য। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। প্রশ্ন তোলেন, সাংবিধানিক আদেশ দেওয়ার মতো এখতিয়ার বর্তমান সরকারের আছে কিনা। সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলেও একই বাইন্ডিং, কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে। আমরা বিএনপি বলেছে গণভোটের কথা, এবং সেই গণভোট কিভাবে হতে পারে সেটা বলেছে, যে বিশ্বাসের যে বিরাট ব্যবধান ছিল সেই ব্যবধানটাও কিন্তু অনেকখানি ঘুচে গেছে। বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। দুই নেতার আলোচনায় গুরুত্ব পায় আগামী নির্বাচন আর বিনিয়োগ ইস্যু। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে, তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে। শীঘ্রই বাংলাদেশে তুরস্কের প্রধানমন্ত্রী সফর করতে পারেন বলে জানা গেছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যে নির্বাচন কমিশন একটি দলকে একটা মার্কা দেওয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই কমিশনের প্রতি দেশের মানুষ কিভাবে আস্থা রাখবে, এমন প্রশ্ন তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নাটোরে দলের জেলা সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিং করেন সার্জিস। বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক যোগায় সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান সার্জিস। কথা বলেন পার্বত্য চট্টগ্রাম ইস্যুতেও। বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষের কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নাই। আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 3 জন। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি 782 রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত 50,000-এর ঘর ছাড়ালো, প্রাণ গেছে 215 জনের। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত এই হিসাব জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার
কন্ট্রোল রুম। গেল দিন প্রাণ যাওয়া 3 জনের মধ্যে 2 জন আক্রান্ত হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, আরেকজন খুলনায়। আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 118 জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে 90 জন, ঢাকা বিভাগে 145 জন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা, আর এই উৎসবের এখনকার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে যাচ্ছি মেরুল বাড্ডায়। সহকর্মী আছেন সুমাইয়া ঐশী। ঐশী, ঠিক এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা আপনি দেখতে পাচ্ছেন, একটু বিস্তারিত করে জানাবেন। ফানুস ওড়ানোর যে আনুষ্ঠানিকতা থাকে সেটা শুরু হয়েছে কি? বৃষ্টি, এই মুহূর্তে কিন্তু সভা চলছে। যারা বৌদ্ধ ভিক্ষু আছেন, উপাসক উপাসিকা আছেন, তারা ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন বাণী দিচ্ছেন গৌতম বুদ্ধের। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বোধি বৃক্ষের নিচে যে সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে, ভক্তরা কিন্তু সেই সহস্র প্রদীপ প্রজ্বলন করছেন। একই সঙ্গে তারা গৌতম বুদ্ধের কাছে নানান প্রার্থনাও করছেন। আপনি জানেন বৃষ্টি, যে বৌদ্ধ পূর্ণিমার পরে এই যে প্রবারণা পূর্ণিমা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব, এবং সারাটা বছর ধরে তারা এই উৎসবটির জন্য অপেক্ষা করে থাকেন। মোটামুটি 3 মাসের যে বর্ষবাস, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাসের যে বর্ষবাস, সেই 3 মাসের বর্ষাবাসের পরে এই প্রবারণা পূর্ণিমা পালিত হয়, যেখানে আসলে বৌদ্ধ ভিক্ষু এবং উপাসক উপাসিকা একই সঙ্গে যারা ভক্তরা আছেন তারা আসলে অষ্টশীল পঞ্চশীল গ্রহণ করেন, বুদ্ধ পূজা করেন, একই সঙ্গে যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, যে পূজার যে আচারগুলো রয়েছে সেগুলো পালন করেন। এবং সবচেয়ে আকর্ষণীয় যেই অংশটি প্রবারণা পূর্ণিমায়, যেটির জন্য আসলে একদম বিকেলের পরপরই যে সমস্ত বৌদ্ধ বিহারগুলো রয়েছে সেখানে মানুষের ভিড় উপচে পড়ে প্রতি বছরই, সেটি হচ্ছে ফানুস ওড়ানোর যেই আনুষ্ঠানিকতাটি। সেটি প্রত্যেক বছরই আসলে বৌদ্ধ বিহারগুলোতে সন্ধ্যার পরে ফানুস ওড়ানো হয়। বিশ্বাস করা হয় যে এই ফানুসের মাধ্যমে মানুষের মনে যত অশুভ চেতনা রয়েছে সেগুলোকে উড়িয়ে দেয়া হয় অসীমের উদ্দেশ্যে। ফলে এই যে প্রবারণা পূর্ণিমা, এই প্রবারণা পূর্ণিমায় কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা তাদের আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে তারা কিন্তু সংযম, সৌহার্দ্যপূর্ণ যে আচরণ মানুষের মধ্যে, নমনীয়তা, সেগুলোর চর্চা করবার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে দেশ, জাতি এবং মানুষের আত্মার যে শুদ্ধি, সে সমস্ত কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। একদম ভোর থেকেই মূলত যে প্রবারণার যে আচারগুলো হয়ে থাকে, ধর্মীয় যে আচারগুলো, সেই আচারগুলো পালন করা হয়ে থাকে। এবং আজকেও একদম মোটামুটি 5:30 থেকেই প্রবারণা পূর্ণিমার যে আচারগুলো রয়েছে সেগুলো শুরু হয়েছে। ভিক্ষু সংঘের প্রভাতী পিণ্ড গ্রহণ সহ অন্যান্য যে আচারগুলো আছে সেগুলো পালিত হচ্ছে। এবং একদম শেষ অংশটাই হচ্ছে যেই ফানুস ওড়ানো, এর মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ হবে। এবং 7টা বা 8টার দিকে, 7:30 8টার দিকে এই ফানুস ওড়ানো কর্মসূচি বা আচার পালিত হবে বলে আমরা তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। ধন্যবাদ ঐশী এই মুহূর্তের আপডেটটুকু জানানোর জন্য। শিক্ষকদের সামাজিক সম্মান নিশ্চিত করার পাশাপাশি আর্থিক সম্মান সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষা ক্যাডারদের বর্তমানে হতাশা ঘিরে ধরেছে। অন্যান্য সব পেশায় বৈষম্য দূর হলেও শিক্ষা ক্যাডারে বৈষম্য দূর হয়নি বলেই অভিযোগ তাদের। প্রাইমারি শিক্ষকদের বেতন কম্পিউটার অপারেটরদের চেয়েও কম বলে মন্তব্য করেন তারা। এ সময় শিক্ষা ক্যাডারদের বেতন 4র্থ গ্রেড থেকে উন্নীত করার দাবি জানান তারা। বলেন, এত বৈষম্য থাকলে মেধাবীরা এই পেশায় আসতে চাইবে না। সরকারি 7 কলেজকে একটি প্রতিষ্ঠানের অধীনে আলাদা না করার দাবিও জানান বক্তারা। সেই গল্পগুলো যখন শুনি তখন মনে হয় যে আসলে পেশাটা বোধহয় কোনো অংশে পিছিয়ে গেছে। তার কোনো ব্যতিক্রম আমাদের এখানেও নেই। আমরা জাতির
যে অবস্থায় আমাদেরকে রেখেছে তাও আমরা এটাকে মহান ব্রত হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা যারা বেচারা বিশেষ পরীক্ষায় কমপ্লিট করে পাশ করে আসছি, আমরাও শিক্ষক, এরা কি, কেন এই দরকারটা, কেন এই কাজ, কেন আমরা ওনাদের ক্যাডার বলতে হবে, কেন ওনাদেরকে আলাদাভাবে দেখতে হবে? শেরপুরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি বিক্ষোভ হচ্ছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডিসি গেটের সামনে অবস্থান নেয় এনসিপি, জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্যরা। আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন কুমার পালকে জামিন দেয়া, বিচারক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 7 দফা দাবি জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, গোপনে চন্দন কুমার পালকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক বিষয়টি উপস্থিত হয়েই তদন্তের আশ্বাস দেন। পরে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। জয়পুরহাটের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্ট ডিলারের উদ্বোধন করা হয়েছে। দুপুরে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে মেসার্স মাস্টার ট্রেডার্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সেলস ও মার্কেটিং বিভাগের ডিজিএম আশিক আহমেদ সহ মেসার্স মাস্টার ট্রেডার্সের শতাধিকারী ইশতিয়াক আহমেদ এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, বিশেষভাবে ব্লেন্ডেড সিমেন্ট হওয়ায় নির্মাণ কাজে ছাদ, বিম ও কলামের দ্রুত শক্তিশালী নির্মাণের জন্য ঢালাই সিমেন্ট অত্যন্ত কার্যকর। এছাড়া দীর্ঘমেয়াদী শাটারিংয়েও এই সিমেন্ট ব্যবহারে প্রায় 20 থেকে 25 ভাগ খরচ কমে আসে। পরে র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশের নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস বাজারে এনেছে তাদের নতুন পণ্য রামেন নুডলস। সোমবার রাজধানীর বাড্ডার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পণ্যের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। 4 ধরনের রামেন পাওয়া যাবে: রামেন চিজ, কার্বোনারা, হট চিকেন 2x স্পাইসি নামে। প্রতিটি 85 গ্রামের প্যাকেটের দাম পড়বে 50 টাকা। ইলিয়াস মৃধা বলেন, ভোক্তাদের পছন্দ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে নতুন রামেন বাজারে আনা হয়েছে। উপব্যবস্থাপনা পরিচালক একেএম মইনুল ইসলাম মঈন জানিয়েছেন, দেশীয়ভাবে তৈরি এই রামেন বিদেশি ব্র্যান্ডের বিকল্প হবে এবং সাশ্রয়ী দামে সহজলভ্য হবে। পণ্যটি এখন দেশের বিভিন্ন সুপার শপ ও ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ছিল সব খবর, সব আপডেট। আবারও ফিরছি ঠিক 7টায় সন্ধ্যার বাংলাদেশ নিয়ে।